যে আদর্শ এবং পথ, গান্ধীজি আদৌ কেন স্মরণীয়? গান্ধীজি চর্চা কেন এখনো প্রয়োজন বা হচ্ছে? এই সম্পর্কে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য ইতিহাসের অধ্যাপক দীপেশ চক্রবর্তী তিনি বলছেন যে গান্ধীজি যে আদর্শ এবং সেই আদর্শ যেভাবে ছড়িয়ে পড়ার কথা ছিল সেগুলো পড়েনি। কারণ যে দল তিনি করতেন সেই কংগ্রেস যখন শাসনভার লাভ করার পরে গান্ধীজির আদর্শ অনুযায়ী কি সেই সরকার কাজ করেছে? বিশেষ করে জওহরলাল নেহরু বললেন যে গান্ধীজি বড় গ্রাম নিয়ে চিন্তা করছে, তার শিল্পায়নের চিন্তা যে বিরূপতা, চিন্তার যে বিরূপতা, অর্থাৎ শিল্পায়নের পক্ষে নন, এইরকম যে গান্ধীজির গ্রামের উন্নয়ন করে। জওহরলাল নেহরু গান্ধীজির গ্রামের দিকে ফিরে তাকানোর আদর্শ মেনে নেননি, তাহলে শিল্পের দিকে গেল। গান্ধীজির শিক্ষা, তার যে শিক্ষা চেতনা, সেটাও সবরমতী থেকে শুরু করে যেখানে যেখানে শুরু হয়েছিল, আমাদের সৌভাগ্য যে এই প্রতিষ্ঠান এখনো আছে, কিন্তু প্রতিষ্ঠান আছে, আদর্শ কি আছে? তার যে চরিত্র গঠনের শিক্ষা, সেই চরিত্র গঠনের শিক্ষা সেটা কি বিস্তার সম্ভব হয়েছে, নাকি খাঁচাটা আছে পাখিটা নেই? আমরা যদি দেখি স্কুলও বন্ধ হয়ে গেছে সব জায়গায়, অধিকাংশ জায়গাতেই গান্ধীজির প্রতিষ্ঠিত এবং আদর্শে চালিত স্কুলগুলো, তাহলে শিক্ষার ক্ষেত্রে গান্ধীজির অবদান বিশেষভাবে স্মরণ করা হচ্ছে না। গান্ধীজির রাজনৈতিক আদর্শ, আমরা গান্ধীবাদ অনেক বলি, গান্ধীজির অনুরাগী অনেকেই আছে, কিন্তু গান্ধীজির সেবা এবং ত্যাগের আদর্শে দীক্ষিত হয়ে মানব সেবা বা সমাজ গঠন থেকে রাষ্ট্র গঠনের চেতনা আমাদের ভিতরে কতটা সম্প্রসারিত হয়েছে, সমস্ত দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে গান্ধীজির আদর্শ সেভাবে বিস্তার লাভ করেনি, প্রভাবিত করেনি। তৎসত্ত্বেও গান্ধী কেন স্মরণীয়? পৃথিবীতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি যার পরিচিতি তিনি মহাত্মা গান্ধী। ভারতের সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ব গান্ধীজির কোন বিকল্প নেই। প্রতিটা ক্ষণে একটা মানুষের আদর্শ কতখানি বিস্তার লাভ করতে পারে তার নিদর্শন একটি কোম্পানি আমাদের দিয়ে দিয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাপল। এই অ্যাপল কম্পিউটারের যে কোম্পানি, তাদের বিজ্ঞাপনের মধ্যে সেখানে গান্ধীজির অবয়ব আছে, এবং সেটা দেখে বোঝাচ্ছে আমরা বেশি বিজ্ঞাপন করি না, গান্ধীজির মতো একটা সাদাসিধে মাটির মানুষ এর মতো আমাদের খাঁটি। তাহলে বিজ্ঞাপনে গান্ধী ছেড়ে দিল কথা। বর্তমান সরকার স্বচ্ছ ভারত করেছে, সেই সরকার তার স্বচ্ছ ভারত ব্যবহার করছে গান্ধীজির চশমা। কেন? কারণ গান্ধীজির যে দৃষ্টিভঙ্গি, তার মধ্যে যে স্বচ্ছতা, তার কোনো বিকল্প নেই, অর্থাৎ তার চশমা হয়ে গেছে আমাদের কাছে প্রতীক। এখন প্রশ্ন হচ্ছে, গান্ধীজির যে এই আদর্শ, অর্থাৎ এই ভারতীয় ধুতি আর একটা শাল কোটি দেশ পর্যন্ত শুধু পড়তেন, সেটাও পুরো ঢাকা না, গান্ধীজি এই শিক্ষাটা পেলেন কোথায়? আমারও খুব প্রশ্ন যে গান্ধীজি এই পোশাকে তিনি কেন নিজেকে আবৃত করলেন?
আমরা যদি একটু ঘুরি, পেছন দিকে যাই, দেখব 1905 সালে গান্ধীজি গুজরাটি ভাষাতে একটি প্রবন্ধ লিখেছিলেন। তার আগে তিনি বিদেশি বিখ্যাত লোকদের জীবনী লেখা শুরু করেছিলেন। ভারতীয়দের মধ্যে প্রথম যার জীবনী লেখেন তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রবন্ধটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং সেখানে দেখাচ্ছে বিদ্যাসাগরের বহুমুখী কর্মতৎপরতা। সেখানে নারী শিক্ষা, বিধবা বিবাহ, স্কুল প্রতিষ্ঠা, শিক্ষা চিন্তা, এগুলো তো বললেন। পরে বলছে লোকটি কত অসাধারণ, পরনে মার্কিনি, গায়েও মার্কিনি, আর চটি জুতো, তিনটে জিনিস তিনি পরিধান করেছেন। এই যে বিদ্যাসাগর, যেটি তিনি চমৎকার। গান্ধীজি প্রশ্ন হয়েছিল যে এত বড় মানুষ তিনি কেন এই পোশাকে আবৃত হয়ে মানুষের সামনে যান? 1905 লিখছেন তিনি প্রবন্ধ। গান্ধীজি তখনও দক্ষিণ আফ্রিকায়। 1892 গিয়ে 93 থেকে শুরু করে 20 বছর তিনি সেখানে ছিলেন। 92 ফিরে আসে। 88-তে তিনি মাধ্যমিক, 87-তে মাধ্যমিক পাশ করে একজন বন্ধুর কাছে পরামর্শ নেন। অনেকে বলেন তিনি ব্যারিস্টারি করতে যান। 1888 87-তে গিয়েছেন, শুরু করেছিল ওখানে 88। ওখান থেকে পাশ করে এসে 93 এলেন। 93 তিনি গেলেন দক্ষিণ আফ্রিকা। গান্ধীজি ভালো উকিল, মানে ভালো ব্যারিস্টার হয়ে পোশাক জমাতে পারেন। তখন আসলে গান্ধীজির জীবনটা এমন না, খুব সাধারণ জীবন। আসলে গান্ধীজি স্মরণীয় এই কারণে, একজন সাধারণ মানুষ কত অসাধারণ হতে পারে। পড়াশোনাতে ভালো ছিলেন, মাঝারি গোছের ছাত্র ছিলেন, খুব কষ্টে টেনে টুনে মাধ্যমিক ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন। অঙ্কে তার যা ভয়ঙ্কর ভীতি ছিল, অঙ্কটা খুব কষ্টে শিখেছিল। বলুন তো কার সাথে মিলছে এই চরিত্র? স্বয়ং বিদ্যাসাগরের সঙ্গে। বিদ্যাসাগর অঙ্ক শিখতে পারেনি, চেষ্টা করেছে, ইংরেজিটা আয়ত্ত করতে পেরেছে। এখন সেই গান্ধীজি ব্যারিস্টারি করে এসে ভালো পোশাক করতে পারলেন না। 93 তিনি একটি কোম্পানির উকিল হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে গিয়ে যখন ভারতীয়দের অবস্থা সেখানে দেখলেন, সেই নাটালের কোনো সম্মান ছিল না ভারতীয়দের। তাকে বলতো কুলি উকিল, এবং ট্রেনে যে তাকে অপমান করে নামিয়েছে, অপদস্থ হয়েছে, পাগড়ি সমেত গিয়েছে সেই বিচারকের সামনে সেই মামলার জন্য, তাকে বলছে পাগড়িটা করো। গান্ধীজি অপমানিত হয়ে ফিরে আসে। তারপরে যখন তিনি 1 বছর চুক্তি ছিল চলে আসবেন, তখন আবার ডারবানে গিয়ে কাগজে দেখছে ভারতীয়দের ভোটাধিকার ওখানে কেড়ে নেওয়া হয়েছে। তখন সকলের অনুরোধে নিজেও বুঝলেন আমাকে এটা করতে হবে। তিনি সেই জন্য সেখানে আরো 19 বছর থাকলেন। এবং যখন এভাবে তিনি সেখানে দক্ষিণ আফ্রিকায় প্রচারিত হচ্ছে তার নাম, নানাভাবে নানা যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু 10 মাস তিনি জেলেছিলেন। আমরা জানি দক্ষিণ আফ্রিকায় সেখানকার লোকেরা স্বাধীনতা পেয়েছিল যার জন্য, তার নাম নেলসন ম্যান্ডেলা। গান্ধীজির প্রভাব তার জীবনে দীর্ঘস্থায়ী। এবার সেই গান্ধীজি যিনি বিদেশ থেকে আসছেন 1915 সালে জানুয়ারি মাসে, তার আগেই 1909 সালে তিনি একটি অসাধারণ বই লিখেছিলেন। সে বইটির নাম হিন্দ স্বরাজ। যখন 1909 সালে ওই ইংল্যান্ড থেকে তিনি দক্ষিণ আফ্রিকা ফিরছিলেন, জাহাজে বসে বসে 10 দিন ধরে বইটা লিখেছিলেন গুজরাটি ভাষায়।
1910 সালে তার ইংরেজি অনুবাদ বেরোয় এবং সেই বইটা প্রচার হয়। সেই বইটাই হচ্ছে গান্ধীজির জীবন চেতনার একটা বড় জায়গা। সেখানে যে তার প্রস্তুতি ছিল, দেশে গিয়ে আমি কি করব, কিভাবে করব, তার রূপরেখা কিন্তু সেই হিন্দ স্বরাজের মধ্যে রয়েছে। এবার আমরা হিন্দ স্বরাজে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এত বড় মাপের একজন মানুষ, কিন্তু তিনি জীবনে প্রতিষ্ঠা লগ্নে জনপ্রিয়তা সেভাবে পান না। প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম স্বামীজি আর একজনের নাম ঋষি বঙ্কিমচন্দ্র। কারণ 1894 সালে যখন বঙ্কিম মারা যাচ্ছেন, তখন রবীন্দ্রনাথ অলরেডি মানসী থেকে সোনারতরীর দিকে যাত্রা করেছে এবং নামডাকও হয়েছে, প্রচার পাচ্ছেন না। তারপরে যখন রবীন্দ্রনাথ আরেকটু এগোলেন, তখন বিবেকানন্দ বিশ্ব জয় করেছেন 93-এ, তারপরে কিছু দূর গিয়ে 1902-এ দিকে মারা গেলেন। বাস 1902-এ রবীন্দ্রনাথ তখন ঘর থেকে বাইরে বেরোচ্ছে, 1904, তারপরে 5ই বঙ্গভঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু সেই প্রভাবটা কাটিয়ে উঠতে পারছে না। তখন বিবেকানন্দের প্রভাব তীব্র। তারপরে যখন নোবেল পুরস্কার পেলেন 1913 নভেম্বরে, এবার ভাবলেন কোথায় রবীন্দ্রনাথ ছড়িয়ে পড়বে না, সূর্য তখনও ছড়াতে পারল না, কারণ তখন মহাত্মা গান্ধী এসে গেছে, যদিও তিনি তখনও মহাত্মা নন। এই যে চেতনা, অর্থাৎ 1915 জানুয়ারি মাসে গান্ধীজি এলেন। গান্ধীজি কিন্তু এত প্রভাবশালী মানুষ আমাদের ভারতে আর পাই, এত জনগণের প্রভাব। রবীন্দ্রনাথ তখন একদিকে রবীন্দ্রনাথ, আর একদিকে রাজনৈতিক নেতৃত্বে গান্ধীজি। এবার প্রশ্ন হচ্ছে, এই গান্ধীজি এবং রবীন্দ্রনাথের সাহচর্যের প্রয়োজন বোধ করেছিলেন, কারণ ওই যে হিন্দ স্বরাজ বইটা লিখেছিলেন, সে বইটা ভারতের একজন রাজনৈতিক নেতা পড়েছিলেন, তার নাম গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজিকে বলেছিলেন, তুমি ভারতে এসো, ভারতের বর্তমান পরিস্থিতিটা বোঝো, ভারত ঘোরো, তারপরে তোমার বইটা ছিঁড়ে ফেলে, কারণ তোমার বই চলবে না। গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলের কথা শুনলেন, কিন্তু তার বইয়ের অভিমত থেকে এক বর্ণ শুনলেন না। বলে দুই একটা জায়গায় আমি একটু আছে, সেটা আমি একটু বইয়ের বক্তব্য থেকে সরছি। প্রশ্ন হচ্ছে যে তিনি গোপাল কৃষ্ণ গোখলের সৌজন্যে গোটা প্রথমে এসেই যে কাজটা করলেন, ভারত পরিক্রমা করলেন, ভারতকে জানলেন আগে। যেমন তার আগে ভারতকে জানান আরেকজন মহানায়ক, তার নাম বিবেকানন্দ, তিনি পায়ে হেঁটে ভারত ঘুরে ভ্রমণ করেছিলেন। তার সেই পরিত্রাগ গান্ধীজি ঠিক তাই গোটা ভারতকে তিনি পরিক্রমা করলেন, যাতে ভারতের মানুষ, ভারতের রাজনীতি, ভারতের জনজীবন সবটা জানতে পারে। তিনি এবার মনে হলো রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করে ফেব্রুয়ারিতে চলে এলেন। জানুয়ারিতে এলেন 1915 জানুয়ারি, ফেব্রুয়ারিতে শান্তিনিকেতনে গেলেন। সেখানে গিয়ে তখন রবীন্দ্রনাথ ছিলেন। তিনি বললেন কি, তখন তিয়াসা ওকে ঘুরে দেখাচ্ছেন যে চলুন আমি দেখাই। বললেন না, আগে কোথায় রান্না হয়, কোথায় থাকার জায়গা সব এগুলো দেখছি, ছাত্ররা কোথায় আছে। তো প্রথমে রান্নাঘরে গেলেন। রান্নাঘরে গিয়ে যে পাচকরা ছিলেন রান্না করে গেলেন, বললেন যে এদিকে এরা নোংরা, ওদেরকে বরখাস্ত করতে বললেন। আবার ওই ছাত্রদের বললেন, তোমরা নিজেদের কাজ নিজেরা করবে, বাসন মাজা অন্য কেউ মেজে দেবে, তোমাদের কাজ তোমাদের করতে হবে। এই যে তোমাদের কাজ তোমাদের করতে হবে বলে প্রয়োজনে রান্নাও শিখতে হবে। এইখানে
উনি রবীন্দ্রনাথ নেই, অথচ পাঠককে বিদায় দিচ্ছেন, আবার ছাত্রদেরকে নিজের কাজ নিজে করতে বলছেন। এই যে গান্ধীজি, যেখানে অন্যের বাড়িতে গিয়ে ফরমাস করা, এই যে জায়গাটা, এইটা গান্ধীজি করেছেন কিসের জন্য? আপাতত ভাবে সেটাতে আমাদের কষ্ট হতে পারে, যে এটা কেন করবে। রবীন্দ্রনাথের মতো মানুষ এখানে আছে, রবীন্দ্রনাথ তার সমালোচনা করেছেন। জোর করে শেখানো যায় না, যে শিক্ষায় আনন্দ থাকে না, চাপিয়ে দেওয়া হয়, সে শিক্ষা কখনো সফলতা পেতে পারে না। রবীন্দ্রনাথ গান্ধীজির আদর্শ, সেই শিক্ষা আদর্শকে মানতেন, পথটাকে মানতেন না। রবীন্দ্রনাথ গান্ধীজির আদর্শ মানতেন, কিন্তু পথটাকে মানতেন না। এইভাবে দুই জনের মধ্যে বিতর্ক হয়েছে প্রচুর। আপনারা একটু আগে সুশীল বাবু বললেন যে রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা পদে দিয়েছিলেন। না, ঠিক না। কি করে জানাবেন? রবীন্দ্রনাথের আশ্রমে, রবীন্দ্রনাথ যখন ওই অসহযোগ আন্দোলনের সময় যখন গিয়েছিলেন, তখন গান্ধীজির সাপোর্ট চাই এই রবীন্দ্রনাথের সাথে একান্তে সেই সাপোর্টের কথা বলছে যে আমরা দুজনে মিলে আলোচনা করবো, এবং শর্ত হলো এই কথা লিক হবে না, যা আলোচনা হবে লিক হবে না। বাস, ঠিক আছে। দুজন মিলে আলোচনায় বসলেন, সঙ্গে আরেকজন ছিলেন, তিনি সঙ্গে আরেকজন ছিলেন না, দুজনই ছিলেন। এবং এই দুজনের কথা কি হয়েছিল সেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথ একজনকে বলেছিলেন, তার নাম হচ্ছে লেনার্ড আলমহার্স্ট। ওখানে তিনি আবার বলেছেন, তিনি করেছেন কি, সেগুলো লিখেছে। সেই বিখ্যাত বইটার নাম হচ্ছে পয়েট অ্যান্ড ফ্লোম্যান। সেই বইটার মধ্যে তিনি অসাধারণ করে বলছে, রবীন্দ্রনাথ সরাসরি বলছে, আপনি কি মহাত্মা? আপনাকে কেন মহাত্মা বলবো? আপনি নিজেকে মহাত্মা মনে করেন? রবীন্দ্রনাথ তাকে প্রশ্ন করেছিলেন এবং সেই বইটা প্রকাশিত। প্রশ্ন হচ্ছে যে অসহযোগ আন্দোলনে রবীন্দ্রনাথ সমর্থন করেননি। যখন নাগপুর অধিবেশনে গান্ধীজি বলছেন, আমাকে 1 বছর সময় দেন, আমি আপনাদের স্বরাজ ফিরিয়ে আনছি, আমাকে আপনারা সমর্থন করুন। পারেন না, কারণ 1922 সালে ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরার ঘটনার পরে সেটা অসহযোগ আন্দোলন থেকে যায়, গান্ধীজি থামাতে বাধ্য হন। গান্ধীজি নিজেও একটা কাগজে আর্টিকেল লেখার জন্য 6 বছর কারাবাসে যায়, যদিও তাকে কারাবাস কমিয়ে দেওয়া হয়। এই যে গান্ধীজি, তাহলে একের পর এক যে অসহযোগ আন্দোলনের সময় তিনি মানুষকে অহিংসার মধ্যে দীক্ষিত করতে চেয়েছিলেন, সত্যাগ্রহ করতে চেয়েছিলেন, সেই গান্ধী কিন্তু 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, তখন এই গান্ধী কিন্তু সহিংস আন্দোলনের কথা বললেন, ডু অর ডাই। প্রথম বিশ্বযুদ্ধের যে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে এপ্রিলে শেষ হলো, তাদের শর্ত ছিল যে যুদ্ধ শেষ হওয়ার পরে ভারতকে তারা স্বাধীনতা দেবে। ইংরেজরা কথা রাখেনি ভারতীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, তখন বললো তাহলে এইবার সুযোগ, এবার দেবে তো স্বাধীনতা। তখন কংগ্রেসের মধ্যে জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু বললেন, ওগুলো কথা মতা চলবে না, ও দেবে না। গান্ধীজি বলছে, না না, তাহলে 2 বছর না, 1 বছর অন্তত অপেক্ষা করি, 1 বছর। জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু বলছেন, না, আমরা অপেক্ষা করব। এই যে পরিপ্রেক্ষিত, সেখানে তবু শেষে গান্ধীজিরও বিশ্বাস করে যায়। গান্ধীজি তখন 1942 সালে বলছে, ইংরেজ তুমি ভারত ছাড়ো, তখন কিন্তু সহিংস, ডু অর ডাই। তাহলে 21 বছর ধরে অসহযোগ আন্দোলন থেকে যদি শুরু করে 1942 পর্যন্ত, এই পরিসরে যে আমার অসংখ্য ভারতীয় মানুষ মারা গেছে, অত্যাচারিত হয়েছে, তাদের
তাদের কি হবে? এই কথা কি আপনি 21 সালে বলতে পারতেন না? তাহলে গান্ধীজি ভুল করেছে, গান্ধীজি স্বীকারও করেছে। মানুষের অসাধারণ কোথায়? যখন মানুষ ভুল স্বীকার করে। তিনি তার আত্মজীবনীতে বলছেন, আমি রাজনৈতিকভাবে পাহাড় প্রমাণ ভুল করেছি। এই লোকটাকে শ্রদ্ধা করবেন তো কাকে করবেন? তিনি করেছেন, স্বীকার করেছেন। আবার এই মানুষটি রাজা রামমোহন রায় বালগঙ্গাধর তিলককে বলছেন পিকনি, এত ছোট করে করতে দেখেছে। রবীন্দ্রনাথ তার তীব্র বিরোধিতা করেছে। রবীন্দ্রনাথ বলছেন, আপনি তো অসহযোগ আন্দোলন করছেন, সেখানে কি বলছেন আপনি? ইংরেজদের সাথে সম্পর্ক শূন্য করা, স্কুল কলেজ থেকে বেরিয়ে আসা। বলছে এইভাবে যদি আপনি নিজের বাড়িতে দেওয়াল দেন, পরের সাথে সম্পর্ক হবে? শিক্ষা কি বন্ধন চায়, নাকি বিদ্যা বিমুক্ত হয়, মানুষকে মুক্ত করে? আপনি তো পাঠিয়ে দিচ্ছেন। অসহযোগ আন্দোলন থেকে রবীন্দ্রনাথ মুখ খুঁড়িয়ে নিলেন। বাঙালিরা অনেকেই, অনেক কবি সাহিত্যিক, অনেক গুণী লোক গান্ধীজিকে চর্চা, গান্ধীজির আদর্শ তুলে, এত প্রভাবশালী গান্ধীজি। আমাদের রবীন্দ্রনাথের ঘরের কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি উচ্ছ্বসিত ভাবে চরকার গান লিখছে। সুকান্ত ভট্টাচার্য পালক, সে বেশি দিন পাননি, তার জন্ম 1925, 1926, 47 মারা যাচ্ছে, 21 বছরে। সেও কিন্তু গান্ধীজিকে শ্রদ্ধা করেছে। আবার জীবনানন্দ দাশ, তিনিও শ্রদ্ধা করেছেন। কিন্তু আবার অনেকে আছে সুভাষ মুখোপাধ্যায়ের মতো, যারা কিন্তু তীব্র সমালোচনা করেছে। সেখানে কবিদের মধ্যে একটা বলছে যে বণিকের মানদণ্ডই হয়ে গেল রাজদণ্ড, বণিকের মানদণ্ড হয়ে গেল রাজদণ্ড। ওটা তো বেনে, গান্ধীজি বেনে। গান্ধী শব্দের অর্থই হচ্ছে বেনিয়া। গরিবের মানদণ্ড মানে বণিকের মানদণ্ড, মানে গান্ধী রাজদণ্ড দিচ্ছে আমাদের। কারণ সুভাষ মুখোপাধ্যায় কংগ্রেস সদস্য বিশ্বাসী, সেই জন্য সুভাষ মুখোপাধ্যায়ের কাছে কিন্তু তার বিরূপতা স্বাভাবিক না। গান্ধীর অনেক সমালোচনা। দেখুন, বাংলাদেশে সংসদে সেখানে বিরোধী পার্টির লোকের